ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষের পেছনে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ বলছেন সংশ্লিষ্টরা। ভোগান্তি সবারই হয়, আমাদের হসপিটালে রোগী আসে, সবার ভোগান্তি হয়। তাদের জন্য সাধারণ ছাত্ররা যাতে ভোগান্তির মধ্যে না পড়ে। দেশের হাতে, সরকারের হাতে যে আইনি ক্ষমতাটুকু আছে সেটা প্রয়োগ করে হলেও আমাদেরকে এটাকে এখন নিয়ন্ত্রণ করতে হবে। মারমুখী অবস্থানে সম্পদের ক্ষতি। কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার, খুলল হল, ক্যাম্পাসে দফায় দফায় বৈঠক, চাপ দিয়ে ভিসি অপসারণ মানবে না শিক্ষক সমিতি। দাবি না মানা পর্যন্ত, নিউজ না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি, আমাদের অনশন, আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে। চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। জুলুম নয়, ৩১ দফা বাস্তবায়ন করেই নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচনের লক্ষণ দেখছেন না নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় এনসিপির বিক্ষোভ, হাসিনা ও দোসরদের বিচারের আগে নির্বাচন নয়, বললেন সার্জিস। আপিল বিভাগে ডক্টর ইউনূসের দুর্নীতির মামলা বাতিল, জুলাই আগস্ট হত্যার আসামি গ্রেপ্তারে অনুমতি লাগবে না, ডিএমপির আদেশ স্থগিত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় নিল লস্করে তৈয়বা, জড়িতদের স্কেচ প্রকাশ, পাকিস্তানে হামলার পরিকল্পনায় মোদি অমিত শাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘন ঘন ঘটছে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা বলছেন বড় কোনো কারণ লাগে না সংঘর্ষের। চলতি পথে কথা কাটাকাটি কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ থেকে ট্রল বা মিমের কারণে ঘটছে সংঘর্ষ, যার উত্তাপ ছড়ায় আশপাশের সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানেও। শিক্ষাবিদরা বলছেন এখনই লাগাম টানা না গেলে মুখ থুবড়ে পড়বে এসব কলেজের শিক্ষা ব্যবস্থা। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। হঠাৎ করে মনে হতে পারে এসব হলিউড কিংবা তামিল সিনেমার কোনো দৃশ্য। বাস্তবতা হলো রাজধানীর আলোচিত সমালোচিত প্রাচীন দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যকার সংঘর্ষ। বহু আগে থেকেই পড়াশোনায় ভীষণ সুনাম আছে দুই কলেজের শিক্ষার্থীদের, আবার কারণে অকারণে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ানোর নজির আছে অহরহ। সম্প্রতি খাতা কলমে যতটা মনোযোগ, তার চেয়ে বেশি মনোনিবেশ রাজপথে নিজেদের অবস্থান জানান দিতে। এগুলো যেরকম উস্কানিমূলক পোস্ট দেয়, এগুলো থেকেই মূলত কলেজের সূত্রপাত। আর দোষ কোনোদিন একার হয় না, বাসায় ফিরতে পারবো কিনা এরকম কোনো অ্যাসিওরিটি পাইতেছে না। পার্সোনাল দ্বন্দ্বকে এরা সামষ্টিকগত কলেজের দ্বন্দ্ব হিসেবে পরিগণিত করে। তাদের মধ্যে একটা সুন্দর আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধানে আসুক। আমাদের যে কলেজগুলো বন্ধ থাকতেছে, পরীক্ষা বর্জন হচ্ছে, এগুলো যেন না হয়। কিন্তু কেন কদিন পরপরই এমন সংঘাত, সহিংসতা? কি এমন কারণ আছে যাতে প্রতিনিয়তই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াতে হচ্ছে শিক্ষার্থীদের? কেবলই কি প্রভাব বিস্তার, নাকি অন্য জটিলতা? অনুসন্ধানে দেখা গেছে দুই কলেজের শিক্ষার্থীদের সহিংসতার জন্য বড় ধরনের কোনো কারণ লাগে না, বরং সামান্য কথা কাটাকাটি নয়তো আরো ঠুনকো কোনো ঘটনায় সংঘর্ষে জড়ায় তারা। কখনো সামাজিক মাধ্যমে এক গ্রুপ আরেক গ্রুপকে কটাক্ষ করা, আবারও কখনো চলাফেরার ভাবভঙ্গি নিয়েও রক্ত ছড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। যারা অপরাধী তাদেরকে ধরতে হবে। এই সম্পদগুলো আমাদের শিক্ষার স্বার্থে, জাতির স্বার্থে আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। শিক্ষার্থীদেরকে আমরা অলওয়েজ বলি, তোমরা দায়িত্বশীল আচরণ করবা। সুনির্দিষ্ট কোনো কারণ আমাদের কাছে এখনো জানা নেই। একবারে এক এক ধরনের বিষয় নিয়ে শুরু হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রশাসন সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যেতে পারি। ঐতিহ্যবাহী কলেজ দুটির শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে নেতিবাচক ধারণা জনমনে। প্রায় সবসময়ই আতঙ্কে থাকেন স্থানীয় ব্যবসায়ীরা। জানান দুই কলেজের নিত্য সহিংসতায় ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ভোগান্তি সবারই হয়, আমাদের হসপিটালে রোগী আসে, সবার ভোগান্তি হয়। দুদিন পর পর ঝামেলা, এই দোকান বন্ধ করে আবার যাইতে হয়। তাদের জন্য সাধারণ ছাত্ররা যাতে ভোগান্তির মধ্যে না পড়ে। ঐতিহ্যবাহী দুই কলেজের সামগ্রিক শিক্ষার পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি এ শিক্ষাবিদের। ছাত্ররা হলো সব তরুণ, তারুণ্যের একটা ধর্ম আছে, তারুণ্যের একটা
উদ্দীপনা আছে। আমরা প্রথম চেষ্টা করব অভিভাবক এবং শিক্ষকরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিবৃত্ত করার, কিন্তু সেইটা যদি ব্যর্থ হয় তাহলে আমাদের দেশের হাতে, সরকারের হাতে যে আইনি ক্ষমতাটুকু আছে সেটা প্রয়োগ করে হলেও আমাদেরকে এটাকে এখন নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে দুষ্কৃতকারী চিহ্নিত করে কলেজ থেকে বহিষ্কারের পাশাপাশি প্রশাসনের কঠোর তৎপরতারও পরামর্শ তার। শক্ত হাতে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে অচল অবস্থা কাটানোর সিদ্ধান্ত নিল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে হল খুলে দেয়ারও। এর আগে শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও ভিসির অপসারণের দাবিতে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষক সমিতির সাথে বৈঠক করেছে ইউজিসি। মাকসুদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে গেল 2 মাস ধরে অচলাবস্থা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিক্ষোভ মিছিল স্লোগানে এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় ভিসির পদত্যাগের দাবিতে। পাশাপাশি অনশন করছে 32 শিক্ষার্থী। তাদের দাবি, এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে 10 শিক্ষার্থী। দাবি না মানা পর্যন্ত, নিউজ না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি, আমাদের অনশন, আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এখন লোক দেখানো করা হচ্ছে, সেহেতু এখান থেকে আসলে আমাদের অবস্থান পরিবর্তন করা হচ্ছে। পরিস্থিতি সামলাতে বুধবার সকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। অনশন প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি ভিসি অপসারণে আইনগতভাবে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন তিনি। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি। পরে ক্যাম্পাসে যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল। এ সময় শিক্ষক শিক্ষার্থীদের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। অনাস্থাটা কাটানোটা এই মুহূর্তে হঠাৎ করে সম্ভব না, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি শিক্ষক হিসেবে, যদি ওদের অনাস্থা নাই শিক্ষকের উপরে, এটা আমাদেরই দায়, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। অন্যদিকে ভিসির পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তারা বলেন, চাপ দিয়ে ভিসিকে অপসারণ সমস্যার সমাধান নয়। ভিসি অপসারণ যদি যৌক্তিক হয় তাহলে অপসারণ করো, আর যদি অযৌক্তিক হয় তাহলে না করো। এখন যৌক্তিক কি অযৌক্তিক এটা তো উভয় পক্ষ শুনতে হবে। এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বুধবার বিকেল থেকে হল খুলে দেওয়ার পাশাপাশি 37 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কারো উপর জুলুম করে নয়, 31 দফা বাস্তবায়ন করে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ নিতে চায় বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অদৃশ্য প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে, তাদের সঙ্গে যোগ হচ্ছে আরও অনেকে। রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা নিয়ে দিনব্যাপী কর্মশালা করে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের নেতাকর্মীরা, যেখানে দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা নানা ইস্যুতে প্রশ্ন করেন। বিস্তারিত উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসুন আমরা সকলে মিলে আজকে এখানে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক রাজনীতির নানা প্রেক্ষাপটে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের ভোটে ক্ষমতায় গেলে কিভাবে সাধারণ মানুষের ভাগ্য বদলে কাজ করবেন জানান সেই পরিকল্পনার কথা। অঙ্গীকার করেন কারো উপর জুলুম করে নয়, 31 দফা বাস্তবায়ন করে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ নিতে চায় বিএনপি। বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন, পলাতক স্বৈরাচার বলেন, তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। আপনি যদি মনেই করে থাকেন যে আপনি অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন, আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাহলে আসুন আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না।
তারা যা করেছে আমরা তা করতে চাই না। তারেক রহমানের অভিযোগ, অদৃশ্য প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে, তাদের সঙ্গে যোগ হচ্ছে আরো অনেকে। ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় কেন্দ্র থেকে তৃণমূল সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। দলের শীর্ষ এই নেতা বলেন, ধর্ম, বর্ণ বা কোনো গোত্রের ভিত্তিতে নয়, সবাইকে নিয়ে সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তা জাতিকে কেন জানানো হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে গুলশানে এনডিএম এর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। এদিকে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেন, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন, দেশে সঠিক সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এনডিএম এর সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির এই বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে তা প্রকাশ করা জরুরি। বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন প্রচারণা চালিয়ে কিছু মহল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সংস্কারের বিষয়টা খুবই সিম্পল। আমরা সবাই, প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐকমত্য কমিটির কাছে সাবমিট করেছে, তাদের কাছে সবকিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে ঐকমত হয়েছে সেটা জাতিকে জানানো। অন্যদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনায় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাই আমাকে একটা বিব্রত অবস্থা ফেলে দিয়েছে। একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। এই যে আপনাকে একটা বিব্রত অবস্থা দিয়েছে তা আপনি নন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। বুধবার দুপুরে মানিকগঞ্জ সদরে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়িয়ে দেওয়া ঘর পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম, সেই শিল্পকর্মকে ধ্বংস করেছে। কারণ ওরা লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কি দাম, ওদের কাছে সংস্কৃতির কি দাম, ওদের কাছে সাহিত্যের কি দাম, ওদের কাছে কিছুই দাম নাই। বলেন, আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে আছে। অনেকে বিদেশে পালিয়ে গেলেও আওয়ামী লীগ কাদের প্রশ্রয়ে নৈরাজ্য চালাচ্ছে, প্রশাসনকে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি উত্তরা জোনের বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। যারা নির্বাচন করে তাদের চোখ ক্ষমতার দিকে মন্তব্য করে সার্জিস বলেন, সামগ্রিক বিচার না হওয়ার আগে অন্য কিছু চিন্তা করলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জনতা রাজপথে নামবে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছু রাজনৈতিক দল মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন সার্জিস। রাজপথে আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপি নেতারা। আমরা আমাদের জায়গা থেকে পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটাই দাবি জানাই, যারা এত বড় একটি গণহত্যা ঘটিয়েছে তাদের এই বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড করার কোন ধরনের অধিকার থাকতে পারে। এই বাংলাদেশের আগামী নির্বাচনের পূর্বে আমরা খুনি হাসিনার বিচারের রায় দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। মামলার সিদ্ধান্ত ও তড়িঘড়ি করে প্রত্যাহার দুটোই সঠিক ছিল না বলে পর্যবেক্ষণ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
রায়ের পর আইনজীবীরা জানান, হয়রানি করতেই মামলাটি দায়ের করা হয়। 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে 2023 সালের 30 মে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের 12 জুন মামলাটিতে 14 জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। পরে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে অধ্যাপক ইউনুস সহ 7 জনের করা আবেদন খারিজ করে হাইকোর্ট। 8 আগস্ট প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই মামলাটি প্রত্যাহার হলেও আইনগতভাবেই সুরাহা করার সিদ্ধান্ত নেন ডক্টর ইউনুস। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে বুধবার সেই দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। আনএনিমাসলি কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন। আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল জানিয়েছে দুদক। যে প্রফেসর ইউনুস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেইনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে এবং হাইকোর্ট যে এইটা কোয়ার্টমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামারি রিজেক্ট করেছিল সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আর একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন, সেটিও আইনগতভাবে মোকাবেলা করা হবে জানিয়েছেন তার আইনজীবী। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টের হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না। বুধবার 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ ডিএমপির সার্কুলার স্থগিত করে এই আদেশ দেন। 9/4/2025 তারিখের যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। বাংলাদেশে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে কাতারকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বলেছেন, এজন্য প্রয়োজনে দেশটিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে প্রস্তুত আছে বাংলাদেশ। দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ করতে কাতার ফাউন্ডেশনকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কাতার তো অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে পুরো বিশ্বেই অনেক বিষয়ে, তো ওনাকে আমাদের চিফ অ্যাডভাইজার আহ্বান করলেন যে তারা যেন বাংলাদেশে, তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, বাংলাদেশে যাতে তারা ইনভেস্ট করে বাংলাদেশে, এবং সেই জন্য আমরা বাংলাদেশ তাদেরকে, কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করছেন। তাদের দাবি কুয়েটের ভিসির পদত্যাগ। ঢাবি ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, শিক্ষার্থীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কুয়েট বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে সারা দেশ উত্তাল। তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গত কয়েকদিন ধরেই কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে তারা নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, আমরণ অনশনে বসছেন। আজকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মিছিলটি শুরু হয় কুয়েট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ শেষে আবারও রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। সেখান থেকে তাদের শাহবাগ ব্লকের পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এখানে মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তারা বলছেন, এই মিছিলে অংশ নিয়ে তারা বলছেন যে কুয়েটের ভিসির পদে থাকার আর তার কোনো নৈতিক অধিকার নাই। তার
তাদের এখন অবশ্যই পদত্যাগ করতে হবে। তাদের দাবি একটি, কুয়েটের ভিসি যদি পদত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তারা, আপনারা জানেন, একটু জানিয়ে রাখি যে কুয়েটে যে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা এই ভিসির পদত্যাগের দাবিতে, সেখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে, তাদের অবস্থা সংকটাপন্ন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিলের সর্বশেষ খবর আমার কাছ থেকে। তাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাহিদুল ইসলাম। যাচ্ছি পরবর্তী সংবাদে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। একই সাথে আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম জাহিদ হাসান এ চার্জ গঠন করেন। রাশেদ খানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শুরু হতে যাচ্ছে মাগুরার শিশু আসিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম। বুধবার সকালে আসিয়া ধর্ষণ মামলার 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম হাসান জাহিদ এই মামলার চার্জ গঠন করেন। আগামী 27 এপ্রিল এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে। এ সময় আদালতে সব আসামি উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে 164 ধারায় জবানবন্দি ও অন্যান্য নথির ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আসামিরা আইনজীবী নিয়োগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন এবং তাদেরকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনজীবী নিয়োগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা বিচার কার্য যাতে কলুষিত না হয়, এই জন্য আমরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনে তাদের জন্য স্টেট ডিফেন্সের ব্যবস্থা করি। বিজ্ঞ আদালত বলেছেন যে চার্জশিটভুক্ত 1 থেকে 3 নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে। 1 থেকে 3 নম্বর যারা সাক্ষী, তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবেন। গত 13 এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এর আগে 6 মার্চ নিজ বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 8 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যায় 8 বছরের শিশু আসিয়া। এ ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় দেশ জুড়ে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহরাজ ইসলাম ঢাকার বনানী থানার নুরুল ইসলামের ছেলে। এ নিয়ে পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট 6 আসামিকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে 3 জনের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে বুধবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে আরেক আসামি হৃদয় মিয়াজির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অতীতে দুর্বৃত্তায়ন আর অনিয়মের কবজা থেকে মুক্ত ছিল না টিসিবি। সেসব অনিয়ম দুর্নীতি বন্ধ করে টিসিবির কাজে স্বচ্ছতা ও প্রতিষ্ঠানকে আরও গতিশীল করার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। 5 আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে যে দুর্বৃত্তায়ন হয়েছে, টিসিবি এর থেকে মুক্ত ছিল না এবং টিসিবির যে ভোক্তা মানে যারা বেনিফিশিয়ারি, 1 কোটি বেনিফিশিয়ারি, এর ভিতরে ব্যাপক অনিয়ম সিলেকশনের ক্ষেত্রে। কাটাই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।